নানা ষড়যন্ত্রে গণতন্ত্র ব্যাহত, লন্ডনে তারেক রহমান। 5 আগস্ট পরবর্তী দলগুলো ভোট চায় না। 2 জুন ফের বিএনপিকে ডেকেছে প্রধান উপদেষ্টা। গণহত্যার বিচার ডিসেম্বরের মধ্যে দৃশ্যমানের আশা চিফ প্রসিকিউটরের। কাল শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের। শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, সাগর উত্তালে এলএনজি সরবরাহ ব্যাহত। শিগগিরই স্বাভাবিকের আশ্বাস জ্বালানি উপদেষ্টার। তুরাগ সহ 7 নদীর প্রবাহে ফেরাবে সরকার, বললেন পরিবেশ উপদেষ্টা। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বৃত্তায়নের অভিযোগ প্রশাসকের। এবং বৈরী আবহাওয়ায় 3 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন সন্দ্বীপ। ফেরিঘাটের সড়ক লন্ডভন্ড, আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। নানা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার লন্ডনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। লন্ডন থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে লন্ডন বিএনপি। কর্মব্যস্ত দিনেও অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরের হাজারো নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য সকলের দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য বিএনপির নেতাকর্মী, সাধারণ ছাত্র জনতাকে হত্যার পাশাপাশি 66 জন শিশুকে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। এই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক 66 জন শিশুকে হত্যা করেছিল তারা। তারেক রহমান আরো বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র গঠনের বিভিন্ন পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জিয়াউর রহমান। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। কেবল একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক 52টি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি কথা বলেন। নির্বাচনের কথা শুনলেই নারাজ প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করে দলটির নেতারা বলছেন, একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের কথা বলছে। এদিকে আগামী সোমবার আবারও বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা। আর জানাবেন শাহাদাত অভ্র। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শিল্পকলা একাডেমিতে শনিবার আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে জাসস। এ সময় বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার হলে নির্বাচন আদায় করে নেওয়া হবে। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 5 আগস্টের পর জন্ম নেওয়া কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই নির্বাচন চায়। তাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয়, সেই শক্তি যদি না থাকে আপনি সামনের দিকে এগোতে পারবেন। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই, এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল আছে। তাহলে এই ধরনের একটা মন্তব্য কি আমাদের জন্য এটাকে
জাতির কি প্রাপ্য, এই ধরনের একটা কথাবার্তা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, একটি কুচক্রী মহল চায় না দেশের নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, তারা চায় বিদেশি প্রভুত্ববাদ। আরও বলেন, 2 জুন আবারও আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টা। সংস্কারের মহাকাব্য তো আমরা রচনা করেছি এই সরকার ক্ষমতায় গ্রহণের দায়িত্ব গ্রহণের আরো 1-1.5 বছর আগে, তারও 1 বছর আগে আমরা 27 দফা দিয়েছিলাম, তারও 5-7 বছর আগে আমরা ভিশন 2030 দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে বিএনপির হাত ধরে হয়েছে। এই দেশে প্রথম সংস্কার হয়েছে, আমি বলবো, বাকশালীর এই সংবিধান 4th সংশোধনী বাতিলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে এবং 1979 সালে এই সংবিধানের 5ম সংশোধনের মধ্য দিয়ে যে রাষ্ট্র আমরা গণতান্ত্রিকভাবে এগিয়ে গিয়েছি, এটা হচ্ছে বেসিক সংস্কার। সংস্কার কমিশনের সব প্রস্তাবে সব রাজনৈতিক দলের কেন একমত হতেই হবে এমন প্রশ্ন তুলে বিএনপির এই নেতা আরও বলেন, সংস্কারের কথা বলে বিলম্বিত করা হচ্ছে জাতীয় নির্বাচন। শাহাদাত অফরো, এখন, ঢাকা। জুলাই গণহত্যায় ডিসেম্বরের মধ্যেই বিচার দৃশ্যমান হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ তাজুল ইসলাম আরও জানান, কাল শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। আরও জানাবেন মশিউর অনিক। জাতিসংঘের প্রতিবেদনে প্রায় 1400 ছাত্র জনতা নিহত হয়েছে গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে। বিভিন্ন সময় ট্রাইব্যুনালে তুলে ধরা হয় মানবতা বিরোধী এই সব অপরাধে মাস্টার মাইন্ড হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে এই সমস্ত কথা জানান তিনি। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করায় বিচারিক কাজ সময় সাপেক্ষ হলেও তা সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে বলেও জানান প্রসিকিউশন। আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেনটেন করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, অতীতে যেগুলো হয়েছে সেগুলো যাতে না হয়, সেগুলোর ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি। যাতে করে বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু কোন রকমের আইনের ব্যত্যয় যাতে না হয়। এদিকে রোববার শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মাধ্যমে প্রথমবারের মতো আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। মশিউর অনিক, এখন, ঢাকা। আগে বিচার হবে, পরে সংস্কার, তারপরে নির্বাচন। যারা সংস্কার চায় না তারা আসলে গণতন্ত্রই চায় না বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। দুপুরে কিশোরগঞ্জ কর্মী সম্মেলনে নায়েবে আমির আরও বলেন, যারা জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার হওয়া উচিত। বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। শুধু তাড়াতাড়ি নির্বাচন চাই, সংস্কার চাই না। আপনারা বলেন, আগের মতো যদি নির্বাচন হয়, এই নির্বাচনের দরকার আছে? 14 সালে বিনা ভোটে হলো, 18 সালে দিনের ভোট রাইতে হয়ে গেল, 2024 সালে কি হলো? কোনো ভোটই হলো না, নিজেরা ভোট করলো, দামি নির্বাচন। শিল্পাঞ্চলের তীব্র গ্যাস সংকটের কথা স্বীকার করে জ্বালানি উপদেষ্টা বললেন, সাগর উত্তাল থাকায় আমদানির এলএনজি জাহাজ বন্দরে ভিড়তে পারেনি। শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে। সকালে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল পরিদর্শন করে একথা জানান তিনি। এর আগে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ অফিস পরিদর্শন করে উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুতে যে আন্দোলন হচ্ছে তার কোনো যৌক্তিকতা নেই। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। কয়েক মাস ধরে লাইনে গ্যাসের চাপ কম থাকায় তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন।
দেশে গ্যাসের ঘাটতি মেটাতে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি বাড়িয়েও কাটছে না সংকট। বিশেষ করে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে, ফলে কমেছে রপ্তানি, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। গ্যাস সংকটের কারণে আমাদের যথাসময়ে কাজ করা যাচ্ছে না, শিপমেন্ট ডিলে হতেছে, শিপমেন্ট ডিলে হলে যথাসময়ে টাকা আসতেছে না, বেতন ভাতা দিয়ে দিতে শ্রমিকদের অনেক সমস্যা হয়। গ্যাসটা আসুক, তাইলে আমাদের প্রোডাকশন চলবে। যে ডেইলি যে 7 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ইলেকট্রিসিটি থাকতেছে না, সেটার উন্নতি হলে আমার যে ডিজেল পোড়াতে হবে না। এমন অবস্থায় শনিবার সকালে গাজীপুর ও সাভার আশুলিয়ায় শিল্প কারখানা পরিদর্শন করেছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের কথা স্বীকার করে শিগগিরই 4টি নতুন এলএনজি কার্গো থেকে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানান তিনি। বলেন, তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না, পাশাপাশি অন্য শিল্প কারখানাগুলোতেও সংকট সমাধানের চেষ্টা চলছে। গ্যাস সরবরাহের যে অভিযোগ এরা শিল্প মালিকরা করে আসছেন, আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি। একটা কার্গো আসছে, কিন্তু এটা ওই যে সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য এটা ডকিং করতে পারে না। তো এখন এটা ডকিং করছে, তা আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। দেশে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে জানিয়ে শিগগিরই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জড়িত তিতাস কর্মকর্তাদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন জ্বালানি উপদেষ্টা। সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে, সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব। এর আগে আশুলিয়ায় বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুতে যে আন্দোলন হচ্ছে তার কোনো যৌক্তিকতা নেই, তবে যেসব দাবি যৌক্তিক তার সমাধানের চেষ্টা চলছে। আন্দোলন করার কোনো কারণে কোনো অচলাবস্থা নাই। আমি নিজেই ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আসছি, তো ওদের যেসব দাবি দেওয়া আছে, যেগুলোর মধ্যে যেগুলো যৌক্তিক এবং সঙ্গত, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। ফেরদৌস সাবির, এখন। ঈদুল আজহার আর কয়েকদিন বাকি। রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু, তবে এখনও জমেনি বেচা বিক্রি। রাজধানীর গাবতলীর পশুর হাট এবং একই সাথে ঢাকার বাইরের পরিস্থিতি জানবো। শুরুতে যাচ্ছি গাবতলী পশুর হাটে, যেখানে রয়েছেন সহকর্মী রকিবুল রাহাত, এবং এরপরে ফেনীতে যাব, সেখানে রয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম। শুরুতে যাচ্ছি রকিবুল রাহাতের কাছে। রাত, গাবতলী হাটের ব্যবস্থাপনা কেমন দেখছেন? কোরবানির পশু সরবরাহ কি শুরু হয়েছে কিনা, এবং বেচা কেনার যে দাম সেটি কেমন দেখছেন? বিক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা, সব মিলে বিস্তারিত বলবেন। আবির, গাবতলীতে যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্থায়ী হাট রয়েছে একটি, সেক্ষেত্রে কিন্তু এখানকার ব্যবস্থাপনা আমরা দেখি সবসময় ভালো, এবং গাবতলী হাটেও পশু আসা মূলত শুরু করেছে। এখানে মূলত স্থায়ী যে জায়গাটি রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে প্রতিটি শেডেই পর্যাপ্ত পরিমাণে পশু রয়েছে, তবে অস্থায়ী যে জায়গাটি সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত যে নির্মাণ কাজ, অর্থাৎ বাঁশের খুঁটি থেকে শুরু করে তাঁবু টাঙানো, অন্যান্য যে কার্যবলীগুলো রয়েছে সেই কাজগুলোই কিন্তু করা হচ্ছে। তবে গাবতলীতে এসে আমরা দু একজন ক্রেতার দেখাও পাচ্ছি, অর্থাৎ যারা একটু আগে ভাগে মূলত তাদের কুরবানির পশু কিনতে চান তাদেরও কিন্তু আমরা এখানে দেখা পাচ্ছি। এবং মূলত এখন যারা আসছেন, ক্রেতা আসছেন, পাশাপাশি দর্শনার্থী আসছেন, তবে বিক্রেতারা বলছেন সেটি একদমই কম। যেহেতু এখন পর্যন্ত কুরবানির 1 সপ্তাহের মতো বাকি আছে, সেক্ষেত্রে কিন্তু পশু বেচা বিক্রি এখন পর্যন্ত জমে ওঠেনি। যদিও যারা বিক্রেতা এখানে এসেছেন, ব্যাপারীরা যারা আছেন, তারা বলছেন যে তারা আরও কয়েকদিন আগেই কিন্তু তারা ঢাকায় এসেছেন তাদের যে পশুগুলো রয়েছে বিক্রির উদ্দেশ্যে, যে পশুগুলো রয়েছে সেই পশুগুলো নিয়ে। তবে আমরা দেখছিলাম একটু আগেই এখানে একটি গরুর দাম করা হচ্ছিল মূলত, অর্থাৎ একজন ক্রেতা আসছিল। তবে বরাবরের মতোই কিন্তু আমরা দেখছিলাম যে যারা ক্রেতা রয়েছেন, ক্রেতারা বলছেন যে এবার পশুর দাম বেশি, এবং বিক্রেতারা বলছেন যে যেহেতু গোখাদ্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম বেশি, সেক্ষেত্রে কিন্তু তাদের পশুর দাম কিছুটা বেড়ে গেছে বলে কিন্তু তারা জানাচ্ছিলেন। তবে যারা এখানে এখন পর্যন্ত এখানে আসছেন, গাবতলী পশুরহাটে যারা আসছেন, তারা বলছেন যে তারা মূলত দেখতেই এসেছেন, যেহেতু এখন পর্যন্ত কুরবানির বেশ কয়েকদিন বাকি, কুরবানির 2-1 দিন আগে হয়তো বা তারা তাদের যে কুরবানির পশু রয়েছে সেই পশু কিনবেন। তার আগে তারা মূলত রাজধানীর গাবতলী হাট থেকে অন্যান্য যে মোট 21টি যে হাট রয়েছে সেগুলোতে তারা তাদের পছন্দের পশুগুলো মূলত দেখতে যাচ্ছেন। এই ছিল রাজধানীর গাবতলী হাট থেকে আমার কাছে সবশেষ। আবির,
রাজধানী থেকে আমরা এবার ফেনীতে যাচ্ছি, সেখানে রয়েছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন ফেনীতে পশুর হাট জমে উঠেছে কিনা, বেচা বিক্রি কেমন চলছে এবং পশুর দর জানাবেন, বিক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা, কি বলছে তারা? ঈদুল আজহার আরো 6 দিনের মতো বাকি রয়েছে। এই সময় তো ফেনীর কিন্তু শহর এবং গ্রামের যেসব পশুর হাটগুলো রয়েছে, আমরা দেখেছি যে আস্তে আস্তে পশুর হাটগুলো জমতে শুরু করেছে। বিশেষ করে গ্রাম্য যেসব হাটগুলো রয়েছে সেসব হাটগুলো এখন থেকেই জমতে শুরু করেছে, ক্রেতা এবং বিক্রেতারা আসতে শুরু করেছে। আজকে আমরা এখন আছি ফেনী সদর উপজেলার বেরুলি বাজার, এখানে একটি গ্রাম্য হাটে। এই হাটটি মূলত এখানকার একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে। আমরা দেখেছি যে একদম দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এই বাজারে ক্রেতা এবং বিক্রেতারা আসতে শুরু করেছে। আমরা কথা বলেছি কিছু বিক্রেতাদের সাথে, বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য বছরের চাইতে এবছর গৌখাদ্যের যে দাম সেটি বেড়েছে, যার ফলশ্রুতিতে পশুর যে দাম সেটি গত বছরের চাইতে কিছুটা বাড়বে, সেটা স্বাভাবিক রয়েছে। আমরা বাজারেও এসে যেটি দেখেছি যে গত বছর যেসব মাঝারি আকারের পশু 90 থেকে 80 হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে, সেসব পশু এখনকার এইসব বাজারে 1 লাখ থেকে 1,10,000-এর মধ্যে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি ক্রেতাদের সাথে, ক্রেতারা বলেছেন যে গত বছর পশুর যে দাম ছিল সেই দাম থেকে কিছুটা বেশি মনে হচ্ছে এবছর বাজারে। তবে শহরের যেসব ক্রেতা রয়েছে তারা কিন্তু এখনই পশু কিনছেন না। গ্রাম্য অঞ্চলের যেসব ক্রেতা রয়েছেন যারা চিন্তা করছেন যে কিছুদিন আগেই পশুটা কিনে তাদের বাড়িতে লালন পালন করবেন, এরপর কোরবানি করবেন, তারা মূলত পশু কিনতে আগ্রহী হচ্ছেন এবং এই হাটগুলোতে এসছে। আমরা কথা বলেছি ফেনীর 4 বিজিবির সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ফেনীর সাথে কিন্তু 126 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে প্রতি বছরে কিন্তু পশু চোরাচালান হয় এবং পশু বাংলাদেশে প্রবেশ করে। সেই চোরাচালান এবং পশুর যে প্রবেশ সেটি ঠেকাতে কিন্তু তারা সচেতন রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে ফেনীর সীমান্ত দিয়ে গত 3 মাসে 1 কোটি টাকার বেশি গবাদি পশু কিন্তু তারা জব্দ করেছেন। সব মিলিয়ে ফেনীর যে সীমান্ত এবং ফেনীর যে পশুরা সেগুলো কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করেছে। এই ছিল ফেনীর সদর উপজেলার বিরুলি বাজার থেকে আমাদের কাছে পশুর বাজারের খবরের সর্বশেষ। ঢাকা এবং ঢাকার বাইরের কোরবানির হাটগুলোতে পশু আসতে শুরু করেছে, তার খবর জানছিলাম। দেশের 7টি নদীর গতি প্রবাহ ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সকালে পরিবেশ অধিদপ্তরের এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এমনটা জানিয়ে বলেন, তুরাগ নদীর গতি ফেরাতে সেপ্টেম্বর থেকে কাজ শুরু হবে। একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকায় 100 বছরের পুরনো বর্জ্য ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর স্থানীয় দুর্বৃত্তায়নের কারণে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। আরও জানাবেন দিলাওয়ার দুলুন। পরিবেশগত দুর্যোগে প্রাণ হারাচ্ছে নদী, গতি হারাচ্ছে দখল দূষণে, ব্যাহত হচ্ছে নদীকেন্দ্রিক জীবিকাও। শিল্প কারখানার তরল বর্জ্যে ঢাকার চারপাশের নদীর পানি হয়ে উঠেছে ব্যবহার অনুপযোগী। এমন বাস্তবতায় ঢাকাসহ সারা দেশের নদী রক্ষায় বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও কমেনি নদী দূষণ। এবার দেশের 7 বিভাগের 7টি নদীর প্রবাহ ফেরাতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় তুরাগ নদীর প্রবাহ ফেরাতে সেপ্টেম্বর থেকে কাজ শুরু হবে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা। সহসাই তুরাগের কর্মপরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। এইটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো। 7টা নদীর কর্মপরিকল্পনা একেবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে। এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে, সেখানে লড়াই করতে হবে, কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করার। নদী দূষণ রোধ ছাড়াও পরিবেশ দূষণ রোধে ঢাকার চারপাশের সকল ইটভাটা সরানোর প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। পাশাপাশি পাহাড় কাটা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন রিজওয়ানা হাসান। রাত 2:30টায় পাহাড় কাটারও কৌশল বদলায়। আগে দিনে কাটতো, এখন মাঝরাতে যখন সবাই ঘুমায় যায় তখন কাটা শুরু করে। সেখানে আমার স্পষ্ট নির্দেশনা হচ্ছে, মালিকের বিরুদ্ধে মামলা দেন, শ্রমিকের বিরুদ্ধে মামলা দিয়েন না। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত সেই সাহস জোগাড় করতে পারেনি। এদিকে 100 বছরেরও পুরনো বর্জ্য ব্যবস্থাপনা সত্ত্বেও ঢাকায় সেটি কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেন টিএনসিসি প্রশাসক। বলেন, রাজনৈতিক দলগুলোর স্থানীয় দুর্বৃত্তায়নের কারণে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক ছত্রছায়ায় গত 20 বছরে যে পরিমাণ বায়োডাইভার্সিটি লস হয়েছে এবং যে পরিমাণ ইকোলজি লস হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে খুবই সিগনিফিকেন্টলি অ্যালার্মিং আমরা বলবো।
এদিকে পরিবেশ, জলবায়ু ও যুবনীতি শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে পরিবেশের উন্নয়ন এবং শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে মত দেন পরিবেশ কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সিলেট নগরী। গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে পানি জমায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই নগরীর উপশহর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, কত মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে এবং ভোগান্তির চিত্র কেমন দেখছেন নগরবাসী, কি বলছেন বিস্তারিত জানাবেন? আবির, দেখেন আজকে আসলে দুপুর 12টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে, এখন পর্যন্ত সিলেটে 156 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই 156 মিলিমিটার বৃষ্টিপাত মানে হচ্ছে একটু ভারী বৃষ্টি। এই ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যে সিলেট নগরীর অধিকাংশ এলাকা আসলে জলমগ্ন হয়ে পড়েছে। আমরা রয়েছি সিলেটের অভিজাত এলাকা যেটি আছে, অর্থাৎ উপশহর। এখানকার কয়েকটি ব্লকে আসলে এরকম কোমর সমান পানি, কোথাও হাঁটু পানি, অর্থাৎ একতলায় যারা বসবাস করেন তাদের ভোগান্তিটাই বেশি। এর বাইরে যদি আমরা নগরীর সার্বিক চিত্র বলি, তাহলে এই উপশহরের বাইরে সাধারণত ঘাসিটুলা, শেখঘাট এবং মীরাবাজার, সেই সাথে হচ্ছে মেজরটিলা, ইসলামপুর, শাহপরান এবং চৌকিদিঘি সহ অন্তত পক্ষে 8 থেকে 10টি এলাকায় আসলে এইরকম জলাবদ্ধতা তৈরি হয়েছে। হঠাৎ করে এত বৃষ্টি হওয়ায় আসলে জলাবদ্ধতা, যদিও সিটি কর্পোরেশন এমন তথ্য দিয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনের তথ্যের বাইরেও মূলত এই মৌসুমে যেহেতু বৃষ্টিপাত হয় প্রতি বছরেরই, এই মে মাসের শেষ থেকে জুনের প্রথম দিক পর্যন্ত আসলে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে এবং আজকে সেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস বলছে যে এই বৃষ্টিপাত আজকে থেমে থেমে রাত অবধি পর্যন্ত থাকতে পারে। অন্যদিকে আপনি জানেন যে মেঘালয়ের বৃষ্টিপাতের উপরও সিলেট শহরের পানি অনেকটা নির্ভর করে, অর্থাৎ মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার কারণে পানির স্রোত বা পানির ঢলটা বেশি। তবে বন্যা বলা যাবে না, কেননা এখন পর্যন্ত নদীর যে পানি, নদীর পানিগুলো এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি এইরকম বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে হয়তোবা পানি আরও বাড়তে পারে বা বন্যার আশঙ্কা করা যেতে পারে। তবে আজকে যেটি আমরা দেখেছি, নগরীর যে সকল এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়, সেখানকার স্থানীয় নাগরিক যারা আছেন তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থার যে উন্নতিকরণ, সেটি আসলে নেই বললেই চলে এবং প্রতি বছর এই ভোগান্তিতে তাদেরকে পড়তে হয় এবং এই জলাবদ্ধতার কারণেই মানুষের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ যারা চলাচল করেন বা রাস্তায় রয়েছেন তাদের ভোগান্তিটা বেশি। যদিও সিটি কর্পোরেশন বলছে তাদের পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তারা মাঠে সক্রিয় রয়েছে এবং যত দ্রুত সম্ভব হয়তো বা বৃষ্টিপাত একটু হালকা হলেই সেই পানিটা আস্তে আস্তে নেমে যেতে পারে। তো এই হচ্ছে সিলেট শহরের জলাবদ্ধতা সম্পর্কিত সর্বশেষ তথ্য। আবির, সিলেটের মতো একই অবস্থা ঢাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা বিস্তারিত জানতে চাই। বেইলি রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরিন অ্যানি। গতকাল পর্যন্ত তো টানা বৃষ্টি ছিল এবং ঢাকা শহরের অবস্থা পুরো তলিয়ে গিয়েছিল। আজকের অবস্থা কেমন দেখছেন? বেইলি রোডের অবস্থা কি? সার্বিকভাবে নগরবাসী ভোগান্তির চিত্র বিস্তারিত বলবেন। আবির, আজকে শনিবার কিন্তু সকাল থেকে কিছুটা রোদের দেখা মিললেও দুপুর 12টার পর থেকে রাজধানীর ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং এখানে আজকে বিকেলে কিন্তু বিকেল থেকে এই 4টার কিছুক্ষণ আগে থেকে কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং আপনাকে যদি আমি এখন যে জায়গাটাতে আছি বেইলি রোডে, এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির কারণে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার কাজগুলো হচ্ছে, সে রাস্তার কাজগুলোর এখানে কিন্তু পানি জমেছে। এছাড়া এই রাস্তার যে পাশের যে গলিটা, সেখানে কিন্তু আসলে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং আপনি জানেন যে আজকে যেহেতু আসলে সাপ্তাহিক ছুটি, সে কারণে যারা আসলে অফিসগামী আছে তাদের চাপ কিছুটা কম থাকলেও কিন্তু বৃষ্টির কারণে এই যে যানবাহনের যে একটি চাপ এবং যে যানজটের যে চিত্র, সেটি কিন্তু এই গলিতেও কিন্তু দেখা যাচ্ছে এবং আপনি জানেন যে এই টানা 2 দিন কিন্তু বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু রাজধানীতে 196 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বলা হয়েছে যে এই বৃষ্টি, এটি কিন্তু আজকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী যে 72 ঘন্টা, সে 72 ঘন্টা কিন্তু এই বৃষ্টিপাত চলমান থাকবে বলে কিন্তু বলা হয়েছে এবং আপনি যেটি বলছিলেন যে এই হঠাৎ আসলে এই কিছুটা রোদের পরেও কিন্তু অনেকটা ভ্যাপসা গরম ছিল এবং সেই ভ্যাপসা গরম কাটে কিন্তু এখন রাজধানীতে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে এবং যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, সেই জায়গা থেকে যে যারা আসলে
অফিসগামী আছে তাদের খুব একটা বেশি চাপ না থাকলেও কিন্তু রাস্তায় কিন্তু এই বৃষ্টির কারণে, হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই যানজট দেখা যাচ্ছে এবং আপনি আমার পাশে দেখতেও পাচ্ছেন যে এখানে কিন্তু গাড়ির চাপ রয়েছে এবং যারা আসলে পথচারীরা আছে তারা বলছে যে হঠাৎ এই বৃষ্টিতে কিন্তু তারা এখন যে আসলে বাসার দিকে বা অফিস থেকে বা যারা আসলে আজকে অফিস করছেন তাদের কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। তো আবির, এই ছিল আমার কাছে বেলি রোড থেকে আজকের বৃষ্টির সবশেষ। টানা বৃষ্টিতে রাজধানীতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তার খবর জানছিলাম। বৈরী আবহাওয়ায় 3 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন সন্দ্বীপ। নৌ যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে এই অঞ্চলের মানুষ। ফেরিঘাটে সড়কও লন্ডভন্ড ভরা জোয়ারে ডুবে গেছে পল্টন। ফেরিঘাটে কয়েকদিন ধরে আটকা সারা দেশ থেকে আসা পণ্যবাহী জাহাজ, যানবাহন সব মিলিয়ে সামনের ঈদ প্রিয়জনদের সাথে কাটানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর জানাবেন হোসাইন জিয়াদ। উত্তাল সাগর আর প্রবল জোয়ারে লন্ডভন্ড বাঁশবাড়িয়া ফেরিঘাটের প্রায় আধা কিলোমিটার সড়ক। 2 নং ফেরিঘাটের সড়কটি একেবারেই বিলীন হয়েছে সাগরে। ভেসে গেছে ইট বালুর বস্তা। পানির তুড়ে ভেঙে পড়েছে সড়কের পাশে ব্লক। এ 2 ফেরিঘাট ও সড়ক নির্মাণ হয়েছে গত মার্চ মাসে। শুধু সড়ক নির্মাণে খরচ প্রায় 2.5 কোটি টাকা। ফেরিঘাটের একটি পন্টুনও ডুবে গেছে জোয়ারের পানিতে। বৈরী আবহাওয়ায় গত 3 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষ। প্রতিদিন 4-5 হাজার যাত্রী ছাড়াও প্রবাসী, সরকারি বেসরকারি চাকরিজীবী, রোগী ও স্বজনের যাতায়াত সাগর পাড়ি দিয়ে। যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সবাই। এবং গত পরশু দিনের যে নিম্নচাপ গতকাল পর্যন্ত যেটা ছিল, এ থেকে দেখা যায় যে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে রাস্তাঘাটের অনেক ক্ষতি সাধন হয়েছে, পল্টনের ক্ষতি সাধন হয়েছে। যাত্রীবাহী এবং বিভিন্ন মালবাহী গাড়িগুলো আটকা পড়ে আছে, মানুষের অবশ্যই সমস্যা হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে খুব কম সময়ের মধ্যেই যাতে চলাচলের উপযোগী করা হয় এবং সন্দ্বীপবাসীর যাতায়াতটা নিরাপদ এবং আরামদায়ক করা হয়, এই জন্য আমরা কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানাই। ফেরিঘাটের 2 প্রান্তে দেশের নানা জায়গা থেকে পণ্য নিয়ে আসা যানবাহন গত কয়েকদিন ধরে আটকা পড়ে আছে। সাগর পাড়ে পণ্য নিয়ে অনিশ্চিত সময় পার করছেন চালক ও মালিকরা। সাথে বাড়ছে থাকা খাওয়া দুর্ভোগ। আইসা পারে সিগনালে পড়ে গেছি। আমার গাড়ি ছিল এই ঘাটে আসার পরে স্বপ্নের মতো আমি ফেরি দেখছি। ফেরি আইসা দিয়ে আবার চলে গেছে ওপারে, ওপার থেকে আর আসা নাই। 26 তারিখে আইলাম, ঘূর্ণিঝড়ের কারণে আটকা পড়ে গেছি। আর আজকে 4 দিন ধরে বসে আছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কোনো কিছুর ইয়ে নাই। এই যে সন্দ্বীপ যাব, কখন যাব, রাস্তাঘাটের যে পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে দ্রুত কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। বালুর বস্তা ফেলে 3 দিনের মধ্যে সড়কটি সাময়িক মেরামত করা হবে। তবে ডুবে যাওয়া অপর একটি পন্টুন চালু করতে সময় লাগতে পারে 15 দিন। সামনে বর্ষা মৌসুমে এ সড়ক ও ফেরিঘাট টিকবে কিনা তা নিয়ে সন্দিহান ঠিকাদার। এই ফেরিঘাটের কারণে সন্দ্বীপবাসী সরাসরি বাংলাদেশের সড়ক নেটওয়ার্কের সাথে অন্তর্ভুক্ত হতে পেরেছে। এই সরকার এটার কৃতিত্ব পেতেই পারে এবং এই কৃতিত্ব যদি পার্মানেন্ট করতে হয় এখানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। সন্দ্বীপের প্রায় 2 লাখ বাসিন্দার এই যন্ত্রণা আর হয়রানি দীর্ঘদিনের। তবে গত মার্চে ফেরি চালুর পর আশার আলো দেখছেন এই অঞ্চলের মানুষ। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। রাজনীতিবিদদের সঙ্গে অনেক বিষয় নিয়ে সরকারের আলোচনা হলেও অর্থনীতি নিয়ে কোনো আলাপ হচ্ছে না বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্যে তিনি বলেন, আর্থিক খাত এখনও ভঙ্গুর অবস্থায় আছে, তাই এবারের বাজেট একটা নতুন উৎস হতে পারত। অবৈধভাবে উপার্জন করা অর্থ বাজেটের রাজস্ব খাতে নিয়ে আসা যেত, যদিও এরকম কোনো প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না। আরও জানাবেন সিউল আহমেদ। শিগগিরই ঘোষণা করা হবে 2025-26 অর্থ বছরের বাজেট। তার আগে বিভিন্ন মহলে এই বাজেট নিয়ে চলছে আলোচনা সমালোচনা, কারণ এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। শনিবার সকালে প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেন অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় উঠে আসে আগামী বাজেটের বিভিন্ন দিক। আলোচকরা বলেন, বিগত সরকারের বাজেট ছিল লুটপাটের বাজেট। এছাড়াও আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান মিথ্যাভাবে প্রচার করা হতো বলেও অভিযোগ করা হয়। আমরা বিগত সরকারের আমলে দেখেছি প্রত্যেকটি বাজেট
যেটি বিশেষ করে গত 15-16 বছরের বাজেটটার কথা বলি, প্রত্যেকটি বাজেট লুটপাটের জন্য সে বাজেট করা হয়েছিল। সে বাজেট করা হচ্ছে দুর্নীতির জন্য, সে বাজেট করা হচ্ছে অর্থ পাচারের জন্য, সে বাজেট করা হচ্ছে ব্যাংক লুটের জন্য। সুতরাং গত সরকারের আমলের যে বাজেটগুলি আমরা দেখেছি, সেই বাজেটগুলি দেশকে লুটপাট করে একেবারে খাদের কিনারে নিয়ে যাবার জন্য সেই বাজেট ঘোষণা করা হয়েছিল। সেই বাজেট আমরা প্রণয়ন করতে দেখেছি। এ সময় অন্তর্বর্তী সরকারের এই বাজেটকেও গতানুগতিক বাজেট বলে আখ্যায়িত করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আর্থিক খাত এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে। হ্যাঁ, এটা গতানুগতিকই দুঃখজনকভাবে হতে যাচ্ছে। কারণ এইটা গতানুগতিক না করতে হলে যে কাঠামোগত বা গঠনমূলক যে আলোচনাটা দরকার, আমার পরিতাপ যে সেইটা সেভাবে হয়নি। আমরা চোখের সামনে দেখছি বিত্ত বৈভব অসাম্য কিভাবে বৃদ্ধি পেয়েছে। 10% মানুষের হাতে 85% সম্পদ চলে গেছে। তাহলে সম্পদের কোন কোন জায়গাগুলোই আমাদের করের দৃষ্টিগোচরের বাইরে রয়ে যাচ্ছে। এদিকে রাজনীতিবিদদের সঙ্গে সরকার অন্যান্য অনেক বিষয়ে কথা বললেও অর্থনীতি নিয়ে কোনো কথা বলছে না বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, এবার বাজেটে একটা নতুন উৎস হতে পারত, অবৈধভাবে আয় করা অর্থ বাজেটের রাজস্ব খাতে নিয়ে আসা। তবে এরকম কোনো প্রতিফলন এখনো দেখা যায়নি বলেও জানান এই অর্থনীতিবিদ। নির্বাচন যদি আগামীতে হয়, তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা যেগুলির কথা এখন বলা হচ্ছে এবং সংস্কার, সেগুলি যে অব্যাহত থাকবে সেইটার আস্থা পেতে চায়। বাজেট নিয়ে তো সরকার রাজনীতিবিদদের সাথে আলোচনা করেছেন, এমনটা তো আমি শুনি নাই। এছাড়াও ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আগামী বাজেটকে জনমুখী করা সহ রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে 10 দফা সুপারিশ দেওয়া হয়। আমাদের তাহলে সেগুলি করে। সিউল আহমেদ, এখন, ঢাকা। সাম্য হত্যার ঘটনায় প্রমাণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এমন মন্তব্য করে আবারও উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা। দুপুরে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, যত দ্রুত সম্ভব সাম্য হত্যার রহস্য সকলের সামনে উন্মোচন করতে হবে এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। এ সময় নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে চলমান আন্দোলন আরও জোরালো করবার হুঁশিয়ারি দিয়ে এই ছাত্রদল নেতা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিতের দায় কোনোভাবেই এড়াতে পারে না বর্তমান প্রশাসন। যৌক্তিক দাবি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ছাত্রদলের সঙ্গে সামিল হবার আহ্বান জানান গণেশ চন্দ্র রায়। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন আগামী দিনে আরো তীব্রতরভাবে চলমান থাকবে বলে আমরা দৃঢ় প্রত্যয় জ্ঞাপন। খেলার প্রসঙ্গ, বিসিবি সভাপতি নির্বাচিত হবার পর প্রথম সভায় বসেছেন আমিনুল ইসলাম বুলবুল। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। সাহাব, জানাবেন যে বোর্ড সভাটি চলছে, সেই বোর্ড সভায় এখনো পর্যন্ত সমস্ত পরিচালক এসে পৌঁছেছেন কিনা, আজকের সভায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? আজকের যেই বোর্ড মিটিং সেটি মূলত বিগত 9 মাসে যেই সকল অসমাধানিত সমস্যাগুলো ছিল সেগুলো নিয়েই এবং বিসিবির বর্তমান যে প্রেক্ষাপটগুলো, সেখানে বিসিবির ইমেজটা মনে করা হচ্ছে যে হয়তোবা একটু কমে গেছে, জনপ্রিয়তা কমেছে ক্রিকেটের, এরকমও গুঞ্জন উঠেছে। তো সব মিলিয়ে সেই সব সমস্যাগুলো সমাধান করার জন্যই আসলে নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি আজকে বোর্ড মিটিংটা ডেকেছেন এবং যেখানে এখন পর্যন্ত সব পরিচালকদেরই উপস্থিত হবার কথা জানা গেছে। এবং আলোচ্য ইস্যুগুলোর মধ্যে আসলে প্রকৃতপক্ষে বিগত 9 মাসে তো অনেকগুলো ইস্যুই এসেছে। সেই জায়গা থেকে যেগুলো বলা যায় যে গঠনতন্ত্র সংস্কারে ব্যর্থ হওয়া এবং সংস্কার কমিটি বাতিল, নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে একটা ক্ল্যাশ ছিল, এছাড়াও তাহিজুদের ইস্যুটা আসলে ঠিক কতটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে বিগত বোর্ড, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এছাড়াও তৃতীয় বিভাগে প্রমাণ থাকার পরও ম্যাচ ফিক্সিং এর যেই তদন্তটা সেটা সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত আর হয়নি, এরকম আরো বেশ কিছু ইস্যু আছে। তবে বিপিএল এ পারিশ্রমিকের যে বিষয়টা, সেটা এই আজকের আলোচনা সভায় অন্যতম প্রধান ইস্যু হতে পারে বলে মনে করা হচ্ছে এবং সেই জায়গায় ক্রিকেটারদের বকেয়া বেতনগুলো পরিশোধ করবার একটা প্রক্রিয়া থাকবে এবং যেই খিলগাঁও মাঠে রয়েছে সেটাও দ্রুত শুরু করার আছে এবং পরবর্তী সময়ে আসলে কি কি প্ল্যানে বোর্ড চলবে সেটা নিয়েও হয়তো বা প্ল্যান করা হবে। আমরা এ পর্যন্তই জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ বিসিবি থেকে। সভাপতি নির্বাচিত হবার পর প্রথম বোর্ড সভা ডেকেছে আমিনুল ইসলাম বুলবুল, সে খবর জানছিলাম। এর সাথে শেষ করছি এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার।
নানা ষড়যন্ত্রে গণতন্ত্র ব্যাহত, লন্ডনে তারেক রহমান 5 আগস্ট পরবর্তী দলগুলো ভোট চায় না, 2 জুন ফের বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা। গণহত্যার বিচার ডিসেম্বরের মধ্যে দৃশ্যমানের আশা চিফ প্রসিকিউটরের, কাল শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের। শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, সাগর উত্তালে এলএনজি সরবরাহ ব্যাহত, শিগগিরই স্বাভাবিকের আশ্বাস জ্বালানি উপদেষ্টার। তুরাগ সহ 7 নদীর প্রবাহ ফেরাবে সরকার, বললেন পরিবেশ উপদেষ্টা। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বৃত্তায়নের অভিযোগ প্রশাসকের। এবং বৈরী আবহাওয়ায় 3 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন সন্দ্বীপ, ফেরিঘাটের সড়ক লন্ডভন্ড, আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন।